আপনাদের যেই কোয়েরিগুলো আছে সেগুলোর উত্তর দেবার চেষ্টা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান। জি, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল। ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পরিচালক এবং অধ্যাপক, ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, রোজা চলছে, আজকে রোজার দ্বিতীয় দিন। তো রোজার সময়টাতে স্বাভাবিকভাবেই আমাদের যে নিয়ম, রেগুলার যে খাদ্যাভ্যাস থাকে সেটাতে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসে। আমরা একটু অন্য ধরনের খাবারে অভ্যস্ত থাকি এই একটা মাস। বিশেষ করে দেখা যায় যে আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা একটু ভাজা পোড়া বা একটু মুখরোচক খাবার এগুলোতে অভ্যস্ত। তো আমরা আজকে একটু আইডিয়ালি আসলে আমাদের কি করা উচিত, কি খাওয়া উচিত, সেই বিষয়গুলোই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো স্যার, একটু শুরুতে জানতে চাচ্ছি যে এই যে আমরা রোজা পালন করি বা একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, এটা আসলে আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলে? আচ্ছা, ধন্যবাদ। আমরা যে রোজা রাখি, যে মুসলমান সম্প্রদায়, আমরা প্রায় যেমন বাংলাদেশে প্রায় 13 ঘন্টার মতো আমরা ফাস্টিং অবস্থায় থাকি। তো আমরা যে এই দীর্ঘ সময় না খেয়ে থাকি, এটা আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলো ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, আমাদের সেলগুলা অনেকটা পিউরিফাই হয়। তো এই সেলগুলা যে এখানে যে খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো ডিস্ট্রয় হলে সেলের ভিতরে যে ক্ষতিকারক যে জিনিস আছে সেই জিনিসগুলো চলে যাওয়াতে সেলগুলা ফ্রেশ থাকে, সজীব থাকে। তাতে আমাদের যে ডিজেনারেটিভ যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে আমরা মুক্তি পাই। তো এবং যদি আমরা এর পরবর্তীতে স্বাস্থ্যসম্মত সুষম খাবার গ্রহণ করি তাহলে এটা আমরা বজায় রাখতে পারি। এই জন্য রোজার সময় যে বেনিফিটটা হয় সেটা যাতে আমরা খাবারের মাধ্যমে এই বেনিফিটটা ধরে রাখতে পারি, সেজন্য আমাদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। এখন যেমন আমরা ইফতারিতে কি খাবো, তারপর নামাজের পর, ঈশার নামাজের পরে কি খাবো, তারপর সেহরিতে কি খাবো, সেগুলো সেই আলোচনাগুলো স্যার আমরা আজকে ধীরে ধীরে করব। তো রোজা পালন আমরা জানি যে সকল মুসলমানের জন্য এটা একটা ফরজ ইবাদত এবং আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় রোজা পালন করি। তো অনেকেই থাকেন যে যারা রোজা পালন করতে সক্ষম নন, ঠিক কাদের জন্য আসলে রোজাটাকে আপনারা নিরুৎসাহিত করে থাকেন? আসলে আমরা রোজা যে কোনো সুস্থ সবল মানুষ সবাই রোজা রাখতে পারবে। এখানে বয়সটা ইম্পর্টেন্ট না, হচ্ছে যে সুস্থ সবল সে যদি শারীরিকভাবে সবল থাকে সে রোজা রাখতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাকিউট রোগ আছে, যেমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, প্যানকেটাইটিস, হ্যাঁ, কার হচ্ছে ডায়রিয়া হচ্ছে। তো এই ধরনের রোগীরা বাদে যে কোনো রোগীরাও মানে রোজা রাখতে পারে। হ্যাঁ, তো কিছু ইমার্জেন্সি যে কথাগুলো বললাম, এই ইমার্জেন্সির ক্ষেত্রে রোজাটা রাখা যায় না। কিন্তু যা এমনি গতানুগতিক যদি ডায়াবেটিস, প্রেশার এগুলো যদি কন্ট্রোলে থাকে বা ক্রনিক কিডনি ডিজিজের রোগে আক্রান্ত যারা রোগী আছে সবাই রোজা রাখতে পারবে যদি তারা শারীরিকভাবে সুস্থ থাকে আর কি। আচ্ছা স্যার, আমরা খাদ্যাভ্যাসের প্রসঙ্গে আবার ফিরে আসি যে আমরা আসলে কোন সময়ে কি খাবো, বিশেষ করে সারাদিন রোজা পালনের পরে ইফতারের সময় আমরা রোজা ভেঙে পানি মুখে দিয়ে বা খেজুর মুখে দিয়ে তারপর আমরা কি খাচ্ছি সেটা কিন্তু আমাদের শরীরে একটা প্রভাব ফেলে এবং খুব গুরুতর একটা প্রভাব ফেলে। তা আপনার মতে মানে আইডিয়ালি আমাদের ইফতার কেমন হওয়া প্রয়োজন? আইডিয়ালি যেমন ধরেন আমরা যখনই আজান দেয় তখন আমরা এক গ্লাস পানি, শরবত না পানি আর কি, হ্যাঁ, পানি আমরা খেলাম। তারপরে পানি খেয়ে তারপরে একটা স্যুপ, যে কোনো ফ্রুটসের স্যুপ, যদি ডায়াবেটিস না থাকে আর কি,
একটা ফলের স্যুপ অথবা ভেজিটেবল স্যুপ, এটা খেয়ে আমরা রোজা স্টার্ট করলাম। যদি ডায়াবেটিস না থাকে একটা দুইটা খেজুরও খেতে পারে। খাওয়ার পরে নামাজটা পড়ে তারপরে আমরা নামাজ পড়লাম, তাতে আমাদের 10-15 মিনিট সময়টা চলে গেল, যে তাহলে একটা গ্যাপ থাকলো, যে প্রথমে পানি খেলাম, তারপরে হচ্ছে স্যুপ খেলাম, আবার একটা দুইটা খেজুর খেলাম, তাহলে কি হবে, এই যে 10-15 মিনিট গ্যাপ থাকাতে পরবর্তীতে যে ইফতারি করব, এই ইফতারি করার যে সাইড এফেক্টগুলা, যেমন আমরা যে ঘুম ঘুম বা পেট ফেঁপে থাকে, হজমের সমস্যা থাকে, গ্লুকোজ আপ ডাউন করে, তো এটা অনেকটাই কাভার করা যায় যদি আমরা একটু গ্যাপ দিয়ে এটা করি। তারপর ইফতারিতে গতানুগতিক যেগুলা করে, যে আপনার বুট, ছোলা, পেঁয়াজু, তেলে ভাজা, হ্যাঁ, এটা আসলে ইফতারির নামে যেটা বিক্রি করতেছে বা যেটা আমরা আমরা খাচ্ছি, এটা আসলে একটা স্বাস্থ্যসম্মত না। তেলে ভাজা জিনিসগুলা, এখানে তেলেও অনেক, একই তেলে যদি বারে বারে এই জিনিসগুলা তৈরি করা হয়, এগুলাতে অনেক টক্সিন থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক খারাপ প্রতিক্রিয়া তৈরি করে। তারপরে এই তেলে ভাজা জিনিসগুলো আমরা যেটা খাচ্ছি, সেগুলা যাদের এই পরিপাক বুকে জ্বালা পোড়া এটা তৈরি করে, এবং এখানে ক্যালোরিটা অনেক বেশি হয়, তখন তার ওয়েট গেইনও একটা সমস্যা হয়, জিআইটিতেও সমস্যা হচ্ছে। তো আমরা এমন ফ্রুটস, এমন জিনিস খাবো যেটা আমাদের শরীরে ক্ষতি না করে। তা আমরা সাধারণত আমরা সেদ্ধ ছোলা এটা খেতে পারি, বুট খেতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার ফ্রুটস, হ্যাঁ, সালাদ, এই জিনিসগুলো খেতে পারি, বা ডালের স্যুপও খেতে পারি, সেটা প্রোটিনের আমাদের চাহিদা ফুলফিল করার জন্য। কিন্তু গতানুগতিক যে খাবারগুলা খায়, এই যে ছোলা, বুট, পেঁয়াজু, খাবার আমাদের দেশে ইফতারিতে প্রচলিত আছে, জি, এই খাবারগুলা খেলে এই যে বুক জ্বালা পোড়া করে, পেটে ব্যথা করতে পারে, পেট ফাঁপা হয়ে যেতে পারে, হ্যাঁ। আর এগুলা ক্যালোরিটা অনেক বেশি হয় যখন আপনি তেলে ভাজা জিনিসটা খান। তো একই তেলে বারবার ভাজলে ওখানে টক্সিন তৈরি হয়, সেই টক্সিনগুলা আমাদের স্বাস্থ্যসম্মত খাবারে পড়ে না, আমাদের স্টোমাকে এগুলা খারাপ প্রতিক্রিয়া তৈরি করে। তো আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করে আমরা অনেকে খেতে পারে, কেউ চাইলে আপনার ভাতও খেতে পারে, তারপরে হচ্ছে আপনার চিড়া খেতে পারে, দই যদি দই একেবারেই মিষ্টি না, যদি অনেকে আবার দই খেলে তাদের পেটে ব্যথা হয়, পেট ফুলে থাকে, তো যাদের এই সমস্যা নেই তারা আপনার দই, তারপরে হচ্ছে দই দিয়ে, চিড়া দিয়ে, পাকা কলা দিয়ে খেতে পারে, যদি তার আবার ডায়াবেটিস না থাকে। ডায়াবেটিস থাকলে পাকা কলা, তারপরে এখানে দই, যদি মিষ্টি দই হয় তাহলে সুগারের লেভেলটা আবার বেড়ে যাবে। আচ্ছা স্যার, আপনি ক্যালোরির কথা বলছিলেন, যে ক্যালোরি অনেক বেশি থাকে ভাজা পোড়া খাবারগুলোতে, তো আসলে আমাদের রোজার মাসে একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, তার ক্যালোরির চাহিদা কত হওয়া প্রয়োজন? এটা পুরুষদের সাধারণত 18 থেকে 2200 কিলো ক্যালোরি, আর হচ্ছে মেয়েদের এটা হচ্ছে 1500 থেকে 2000 ক্যালোরি হইলেই যথেষ্ট। আচ্ছা, এই ক্যালোরির দিকটাও আমাদের মাথায় রাখা প্রয়োজন মনে করেন আপনি? স্যার, অ্যাসিডিটির কথাটা আপনার আলোচনায় উঠে আসছিল, যে অনেকের অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া সমস্যা থাকে। তো আমরা জানি যে অনেকের কোষ্ঠকাঠিন্য থাকে, যে দেখা যাচ্ছে যে তিনি অনেক বছর ধরে কোষ্ঠকাঠিন্যের রোগী, তো রোজায় তার কষ্টটা বেড়ে যায়। আপনাদের কাছে প্রায়শই নিশ্চয়ই এই ধরনের রোগে আসে, তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি? আসলে কোষ্ঠকাঠিন্য এটা খুবই, যে মুখরোচক খাবারগুলা আমাদের সমাজে প্রচলিত আছে, তেলে ভাজা জিনিসগুলা, তো এই স্পাইসি ফুড এগুলো আসলে আমরা যদি অ্যাভয়েড করে, আমরা যদি খাবারের ভিতরে সবজি রাখি, সালাদ রাখি, হ্যাঁ, এবং হচ্ছে পর্যাপ্ত পানি খাই, এবং আমরা যদি হাঁটাহাঁটি করি, যে ইফতারি খাওয়ার পরে 30 থেকে 40 মিনিট
বা রাত্রে সেহরি খাওয়ার আগে যদি আমরা এইভাবে হাঁটার অভ্যাস করি, তিনটা জিনিস মেইনলি জোর দেওয়া, ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার সমৃদ্ধ খাবার, সবজি, পানি এবং হচ্ছে হাঁটা, তাহলে আমরা কোষ্ঠকাঠিন্যটা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, এবং তাদের জন্য কি আলাদা কোনো মেডিকেশনের প্রয়োজন হয়? মেডিকেশন এই কাজগুলা করলে, এই যে তিনটা কাজ আমরা বললাম, যে সবজি খাওয়া, পর্যাপ্ত পানি 8 থেকে 10 গ্লাস, এবং রোজার সময় যদি সবসময় 40 থেকে 50 মিনিট হাঁটাহাঁটি করে, তাহলে ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য এগুলো সবই নিয়ন্ত্রণে রাখা যাবে। এরপরেও যদি না হয়, তাহলে আমরা ইসুপগুলের ভুসি পানিতে গুলে সাথে সাথে 1 গ্লাস পানিতে ইসুপগুলের ভুসি গুলে সাথে সাথে খেলে ওইটা সাহায্য করবে কনস্টিপেশন দূর করার জন্য। আচ্ছা স্যার, আমরা তো জানি যে আমাদের ঘামের সাথে অনেকটা লবণ বের হয়ে যায়, এবং এই সময়টা কিন্তু বেশ গরমও পড়ছে, শীত কিন্তু বিদায় নিয়েছে, বেশ গরমের আভাস আমরা এই সময়টায় পাচ্ছি। তো সারাদিন যেহেতু পানি খাওয়া হচ্ছে না, তো সেই পানির চাহিদাটা বা ইলেকট্রোলাইটের চাহিদাটা পূরণ করার জন্য রোজায় ইফতারির পর থেকে ঠিক কতটুকু পানি বা ফ্লুইড গ্রহণ করা প্রয়োজন? যদি একটা সুস্থ সবল মানুষের রোজায় বা সবসময় তার 8 থেকে 10 গ্লাস পানি গ্রহণ করা উচিত। কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ, এন্ড কারো যদি কিডনি রোগের রোগী থাকে, অনেক কিছু হাড়ের রোগী আছে, তাদের পানি খাওয়ার সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা যারা সুস্থ সবল আছি, যে কোশ্চেনটা করেছেন তার উত্তরে হচ্ছে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। এর কম খেলেও সমস্যা হয়, আর বেশি খেলেও আমাদের কিডনির উপরে এটা চাপ সৃষ্টি করে। অনেকে মনে করেন যে বেশি পানি খেলে সেটা শরীরের জন্য উপকারী, তো অনেক পানি তারা খেয়ে ফেলেন। জি, এটা একেবারেই ঠিক না। বেশি পানি খেলে কিডনির উপরে ক্ষতি প্রভাব পড়ে। হ্যাঁ, শান্ত 10 গ্লাস পানি খেলেই চলে সারাদিনে, 8 থেকে 10 গ্লাস। তবে এইটা হচ্ছে এটা হলো ইন্ডিভিজুয়ালাইজড না। ধরেন কেউ রোদ্রে কাজ করে, গরমের জায়গায় কাজ করে, অতিরিক্ত সোয়েটিং হয়, তার ক্ষেত্রে আরেকটু বেশি লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা যারা স্বাভাবিক, যে এইরকম ব্যতিক্রম জায়গা ছাড়া সবার ক্ষেত্রে 8 থেকে 10 গ্লাস পানি খেলে এটা পর্যাপ্ত, এটাই সাফিসিয়েন্ট। স্যার, যারা রোদে কাজ করে বা খুব ভিগোরাসলি যাদের কাজ করতে হয় এবং সোয়েটিং, ফিজিক্যাল ওয়ার্ক হয় এবং সোয়েটিং হয় প্রচুর, তাদের জন্য কি শুধুমাত্র পানি প্লেন ওয়াটার কি যথেষ্ট? হ্যাঁ, প্লেন ওয়াটারই যথেষ্ট। এবং এখানে আরো অনেক কথা বলা যায়। সাধারণত যদি পানিটা আসলে, আমি তো বললাম 8 থেকে 10 গ্লাস। এখন কারো কারো ওই যে ফিজিক্যাল ওয়ার্ক করে, তো তারা যদি পানি কম খায়, তাহলে প্রস্রাব দিকে একটু খেয়াল করলেই হবে। প্রস্রাব সাধারণত স্ট্র কালার, ওই যে খড় আছে, ধানের যে খড়, ওই কালারে সাধারণত হয়। এর চেয়ে যদি গাঢ় কালার হয়, তাহলে বুঝতে হবে তার পানি খাওয়ার পরিমাণ কম হচ্ছে। হ্যাঁ, তাহলে আবার যদি স্ট্র কালার বা স্বাভাবিক রঙে থাকে, তাহলে বুঝতে হবে যে তার পানির পরিমাণ স্বাভাবিক হচ্ছে। তো এটা সাধারণত 8 থেকে 10 গ্লাস খেলেই হয়। কিন্তু ওই যে যারা আপনি যেটা বললেন, যারা ফিজিক্যাল ওয়ার্ক করে, অনেক সোয়েটিং হয়, তাদের জন্য ওই পরিমাণটা বাড়াইতে হবে। সে বুঝতে পারবে যে তার প্রস্রাবের কালারটা স্ট্র কালারে আসছে কিনা, তাহলে বুঝবে যে তার পানির পরিমাণটা ঠিক হচ্ছে। এর চেয়ে যদি হলুদ হয়, লাল হয়, গাঢ় কালার হয়, সেক্ষেত্রে অবশ্যই পানির পরিমাণটা বাড়াতে হবে। আচ্ছা স্যার, ইফতারের পর থেকে আমরা ইফতার গ্রহণ করলাম, নামাজ পড়লাম, এরপরে তারাবির নামাজের একটা ব্যাপার আছে, যে তারাবির পরে আসে যে আমাদের রাতের খাওয়ার একটা সময় হয়ে যায়, সেহরির আগে যেই একটা সময়। তো ওই সময়টা আসলে আমাদের কি ধরনের খাবার গ্রহণ করা উচিত? ইফতারি থেকে নামাজ পড়া, রাইট? তো সাধারণত দেখা যায় যে তারাবির পরেই সবাই রাতের খাবারটা গ্রহণ করেন। হ্যাঁ, তো তারাবি খেয়ে নামাজ পড়লে, নামাজ পড়ে খেলেই এটা ভালো হয়। নামাজটা পড়ে তারপরে এটাই স্বাস্থ্যসম্মত। এর মাঝখানে আমরা ফ্রুটস খেতে পারি, ফল, বাদাম, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে ফ্রুটস খেলেন, বাদাম খেলেন, এবং আপনি দুধও খেতে পারেন হালকা করে। যদি আপনার অনেকের দুধ খেলে ল্যাকটোজ ইনটলারেন্স হয়,
তো যদি এই ধরনের সমস্যা না থাকে তাহলে আপনি সালাদ, বাদাম, দুধ এই জিনিসগুলো আপনি খেতে পারেন এই দুইয়ের মাঝামাঝি আর জায়গায়। রাতের খাবারে স্যার যখন মানে মেইন মিলটা আমরা নেব, আচ্ছা, রাতে যে খাবারটা সেহরিতে, সেহরির আগে স্যার অনেকে রাতের যে ডিনার যেটাকে আমরা বলি, আচ্ছা এখানে আপনি ভাত খেলেন, পরিমিত পরিমাণে ভাত খেলেন, মাছ খেলেন, সবজি খেলেন, ডাল খেলেন, ডিম খেলেন, এই আর কি। অনেকে আবার দেখা যায় স্যার ডিনারটা স্কিপ করে যান, মানে একবারে ইফতারে খেলেন আবার তিনি সেহরিতে খাবার খেলেন, মানে এটা কি আসলে আমাদের শরীরের জন্য ডিনার মানে সেহরি, মানে সেহরিতে একবারে খান, মানে ইফতারের পরে দেখা যাচ্ছে তিনি আর কোনো খাবার গ্রহণ করেন না, একবারে সেহরিতে তিনি খেয়ে তারপর রোজা শুরু করেন। না, এটা আসলে অনেকটা সময় ধরে না খেয়ে হ্যাঁ, থাকেন। তাহলে এটা আসলে স্বাস্থ্যসম্মত না। ওখানে কিছু খাবার স্কিপ করলে রাত্রে যদি আবার আমরা বেশি সেহরিতে যদি বেশি খেয়ে ফেলি তাহলে এটা সমস্যা, হ্যাঁ? তো এই খাবার আপনি যে ঈশান নামাজ পড়ে তারপরে আপনি কিছু খাবার খেতে হবে, কারণ আপনার সারাদিনে যে ক্যালোরিটা সেই ক্যালোরিটা এখানে ঘাটতি পড়ে যাবে আপনার। তো ওই জন্য ঈশান নামাজ পড়ে এসে আপনার কিছু খাবার খেতেই হবে। আপনি ভাত খান, মাছ খান, ডাল খান, ডিম খান, হ্যাঁ, কিছু আপনার খেতে হবে, নাহলে অনেক ইফতারি এবং হচ্ছে সেহরি এর মাঝখানে অনেকটা সময় যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের যে চাহিদা সেই চাহিদা ফিল আপ হবে না, আপনার শরীরের উপরে চাপ আবার পড়বে। দেখা যাবে যে তখন সেহরিতে অনেক বেশি খেয়ে ফেলা হয়, অনেকেই দেখা যায় যে সেহরিতে এত পরিমাণে খেয়ে ফেলেন যে পরবর্তীতে তার পেট মানে অত্যন্ত ভরা ভরা লাগে বা অ্যাসিডিটির সমস্যাটা হয়, সারাদিন তখন তাকে কষ্ট বা সাফার করতে হয়। এটা আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে সেহরিতে আসলে আমাদের যদি ফুডের যে যদি আমরা সাধারণত আমাদের যেটা করা উচিত যে ইফতারিতে এবং সন্ধ্যা রাত্রে যে আমরা যে খাবার খাই এখানেই আমাদের 40 থেকে 50% খাবার কভার করা উচিত, এবং সেহরিতে আমাদের 30 থেকে 40% খাবার খাওয়া উচিত। আমরা যদি পেট ভরে খাই, আপনি যে কথাটা বললেন, তাহলে হবে কি যে এটা রিফ্লাক্স মানে অ্যাসিডিটি, যে উপরে বুক জ্বালাপড়া করবে, পেট ফেঁপে থাকবে, মুখ দিয়ে খাবার গন্ধ আসবে, হ্যাঁ, গ্লুকোজ আপ ডাউন হবে। তো আমরা অল্প খাবার খাবো, ধীরে ধীরে খাবো, এবং নিয়ম হচ্ছে আপনি যে রাত্রে যে সেহরি, অনেকে আছে যে আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে খায়, তো এইটা না করে নিয়মটা আপনার তো পানিও খেতে হবে। তো আপনি যদি সেহরি আজান দেওয়ার ঠিক অনেকটা আগে যদি আপনি খেয়ে ফেলেন, তারপর আপনি পানিটা ঠিক এমনি আইডিয়াল নিয়ম হচ্ছে আমরা খাবারের 1 ঘন্টা পরে পানি খাবো। তো আপনি যদি ওখানে সেহরি খেয়ে সাথে সাথে যদি পানিও খান তাহলে আপনার পেটে উপরে ইনডাইজেশন হয়, হ্যাঁ, এবং এটা যাদের বুক জ্বালাপোড়া আছে, অ্যাসিডিটি সমস্যা আছে তাদেরও এটা বেড়ে যায়। তো আপনি যে সেহরির যে শেষ সময় আছে তার কমপক্ষে 1 ঘন্টা আগে খাওয়াটা শেষ করেন, শেষ করে একটু হাঁটাহাঁটি করেন, তারপরে আপনি পানি খান। যদি 1 ঘন্টা না পারেন 30-40 মিনিট পরে পানি খেলেও আপনার পেটের উপরে চাপটা কম পড়ে, তাহলে সারা দিনটা আপনার ভালো যাবে। নাহলে আপনার এই যে বুক জ্বালাপোড়া করবে, পেট মানে ফেঁপে একটা থাকবে, অস্বস্তি থেকেই যাবে, মুখ দিয়ে গন্ধ আসবে। হ্যাঁ, স্যার আপনার সাথে আমি আলোচনার পরবর্তী অংশে ফিরবো একটি ছোট বিরতির পরে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পরে, আমাদের সাথেই থাকুন। আমরা আজকে কথা বলছি রোজা পালনের সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যবিধি এই বিষয়টিতে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান, ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পরিচালক ও অধ্যাপক, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে আপনি কিভাবে খেতে হবে, কি খেতে হবে, কোন সময়ে আসলে খাওয়া প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে বলছিলেন। তো আমি একটু জানতে চাই যে অনেকের চা কফি খাওয়ার একটা বেশ নেশা থাকে, তো রোজায় দেখা যায় যে তারা খুব সারাদিন ছটফট করেন যে কখন ইফতারের সময় হবে, চা বা কফি তিনি পান করবেন, বা সেহরিতেও দেখা যায় যে তারা চা বা কফি পান করেন। তো চা কফি আসলে আমাদের শরীরের উপরে কি ধরনের প্রভাব ফেলে? ধন্যবাদ। তো চা কফি আসলে চা যদি খেতেই চান তাহলে এটা ইফতারির পরে খেতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা পরে, ইফতারির পরে এটা খাবে। আর সেহরির পরে চা খেলে শরীরে পানি শূন্যতা তৈরি হয়। তো চা কফির একটা সাইড এফেক্টই হচ্ছে শরীর থেকে পানিটা টেনে নেয়। আমরা জানি যে এটা ডাইউরেটিক্স হিসেবে কাজ করে। ভেরি গুড। তো এটা হচ্ছে যে শরীর থেকে এই পানিটা বের, তাহলে সেহরির সময় এটা খাওয়া যাবে না। ইফতারির পরে খান, সারাদিনে সেহরি থেকে একেবারে 1 থেকে 2 কাপের বেশি না, মানে খাওয়া উচিত না আর কি। এবং চাটা আসলে যেহেতু চিনি সারা এবং হচ্ছে দুধ সারা খাওয়ার অভ্যাস, মানে রং চা চিনি সারা খেলে এটা শরীরের জন্য ভালো। ওই যে চিনি জিনিসটা আমাদের সর্বক্ষেত্রেই বর্জন করা উচিত। আর দুধ আসলে চায়ের যে কিছু উপকারিতা আছে, এর কার্যকারিতা অনেকটাই নষ্ট করে ফেলে দুধ আর চিনি দেওয়াতে। তো চা খাওয়ার অভ্যাস থাকলে রং চা চিনি ছাড়া খেলে এটা স্বাস্থ্যসম্মত, এবং এটা অবশ্যই ইফতারের পরে খেতে হবে। সেহরিতে আমরা এটা অ্যাভয়েড করব। এবং আমি যে জিনিসটা অনেক হয়তো কোশ্চেন করবে, আসলে দুধ জিনিসটা আসলে আদর্শ খাবার হচ্ছে বাচ্চাদের জন্য। এটা বড়দের জন্য দুধের ভিতরে দুধ খেলে অনেকের পেট ফেপে যায়, দুধের ভিতরে সুগার আছে, কোলেস্ট্রল থাকে, তো কোলেস্ট্রল বেড়ে যায়। ওর ভিতরে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস বেড়ে যায়। হ্যাঁ, এখন বলতে পারে তাহলে আমরা ভিটামিন ক্যালসিয়ামের সোর্স থেকে পাবো আর কি। হ্যাঁ, তো ক্যালসিয়াম কিন্তু সব খাবারই থাকে, শুধু দুধে থাকে সেরকম না কিন্তু। হ্যাঁ, আমরা দুধটার মানে উপকারিতার চেয়ে আমরা যাদের মানে অ্যাডাল্ট তাদের অপকারিতাই বেশি। তো আমরা দুধটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আচ্ছা, তো আমি একটু ডায়াবেটিস রোগীদের নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের সবসময়ই একটা নিয়মের মধ্যে থাকতে হয়। তাদের ইনসুলিন যদি গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে ইনসুলিন কোন সময় নিচ্ছেন, কোন ডোজে নিচ্ছেন, পাশাপাশি মুখে খাওয়ার ঔষধও অনেকে সেবন করে থাকেন। তাদের খাওয়া দাওয়া সেটাও খুব টাইম মতো হতে হয়। পাশাপাশি চলে আসে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা। প্রতিদিন তাদেরকে অন্তত 30 মিনিট করে হাঁটার পরামর্শ আপনারা দিয়ে থাকেন। তো এই যে রোজার মাস 30টা দিনের একটা সিয়াম পালনের মধ্য দিয়ে তারা যান, তো এই রোজার মাসে তারা আসলে তাদের এই যে খাওয়া, ঔষধ এবং পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই 3টা বিষয়কে কিভাবে তারা সামঞ্জস্য করবেন? হ্যাঁ, এটা খুবই জরুরি একটা। আসলে যারা ইনসুলিন নেয় তারা আজান দেওয়ার এই ইফতারি করার সময় যে আজান যখন আমরা ইফতারি শুরু করব তার 30 মিনিট আগে ইনসুলিনটা দিয়ে নিবে। এই ইফতারি তারপরে যে আজান দিলে ইফতারি সে স্টার্ট করবে। আর যারা ট্যাবলেট খায়, ইনসুলিন এইখানে আরও কথা আছে। ইফতারির সময় সে এটা তার যে নিয়মিত যে ডোজ, সে অন্যান্য সময় যে ডোজ নেয় সকালে, যদি 2 বেলার ইনসুলিন হয় তাহলে এই সকালে যেটা নেওয়ার কথা সেইটাই উনি নিবে। আর রাত্রে যে সেহরি খাবে যদি 30 মিনিট আগেই তার দিতে হবে। এবং অন্যান্য সময় রাত্রে যে ডোজটা নেয়, যদি রাত্রে আগে 20 করে নিত, 20 ইউনিট, এখানে তার অর্ধেক নিবে, 10 ইউনিট। মানে সকালে যেটা নিত ওইটা ইফতারিতে ওই ডোজই সে কন্টিনিউ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু রাত্রে যেটা নিত ওইটা সেহরির সময় সে তার অর্ধেক নিবে। এটা হচ্ছে যারা ইনসুলিন নেয়। আর যারা ট্যাবলেট নিবে, ট্যাবলেটের ভিতরে কিছু ট্যাবলেট আছে খাবারের আগে খেতে হয়, আর কিছু ট্যাবলেট আছে খাবারের পরে নিতে হয়। তো খাবারের পরে হয়তো কোনো সমস্যা নাই, ইফতারি করে ওই ট্যাবলেটটা খেলো। আর যেগুলা খাবারের আগে খেতে হয়, তো সেই ক্ষেত্রে আজান দেওয়ার সাথে সাথে ওই ট্যাবলেটটা খেলো, 1 গ্লাস পানি খেলো, আর তারপরে নামাজ পড়ে
কিছুটা সময় পরে সে খেলে এটা স্বাভাবিক কার্যক্রম, যে ঔষধের যে কার্যকারিতা সেটা ঠিক থাকে। আচ্ছা, তারা আসলে হাঁটবেন কখন? আচ্ছা, প্রশ্নটা হাঁটার অনেকেই হচ্ছে, করেন হ্যাঁ যে- এটা খুবই ইম্পর্ট্যান্ট। রোজার সময়ও হাঁটতে হবে। তো এই হাঁটাটা হচ্ছে ইফতারি খাওয়ার যে ইফতারি করার পরে সাধারণত আমরা ইফতারি করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার কিছু ইফতারি করে তার কিছুক্ষণ পরে সাধারণত ঘন্টা খানেক পরে যদি হাঁটে তাইলে তা মানে ইফতারি করার ঘন্টাখানেক পরে তার হাঁটতে যেতে হবে এবং কমপক্ষে 30 থেকে 40 মিনিট প্রতিদিন তার হাঁটতে হবে। আর রাত্রে সেহরি খাওয়ার আগেও উনি হালকা কিছু স্ট্রেচিং করতে পারে, ব্যায়াম করতে পারে, হাঁটতে পারে। হ্যাঁ, এই 2 বেলা যদি হাঁটে তাহলে ডায়াবেটিসের কার্যকারিতা, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যে আমাদের হাঁটা দরকার, সেই হাঁটাটা এখানে সমানভাবে অনেকের দেখা যায় যে রোজার মাসে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার কারণে কিন্তু ডায়াবেটিসটা অনেক বেড়ে যায়। Correct. এবং রোজায় দেখা যাচ্ছে খাওয়া দাওয়াটাও অনেক সময় অনিয়ন্ত্রিত থাকে তাদের, যে বিশেষ করে আমরা ইফতারিতে জিলাপি খাই বা বিভিন্ন সুগার কন্টেইনিং খাবার, ডেজার্ট খাওয়ার একটা প্রচলন আমাদের আছে। স্যার, আমি আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে হঠাৎ করে গ্লুকোজ ফল করা, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া যেটাকে বলে থাকেন, তো তিনি আসলে কিভাবে বুঝবেন যে রোজা পালন অবস্থায় তার গ্লুকোজটা হঠাৎ কমে গেছে? আচ্ছা, এটা শুধু রোজা রাখা না, যে কোনো সময় যদি যে কাউর আমাদের হাতে সময় একেবারেই কম, জাস্ট ছোট করে দেন। আচ্ছা, তো সেটা হচ্ছে যে যদি সে বুঝে তার মাথা ঝিমঝিম করতেছে, তারপর হচ্ছে শরীর থেকে ঘাম বেরোচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, তখন সে বুঝতে পারবে যে তার গ্লুকোজ কমে গেছে। এবং সেক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ তো তার কিছু সুগার কন্টেনিং খাবার তার খেতে হবে আর কি, রোজা ভাঙতে হবে আর কি। তবে সেই ক্ষেত্রে আমরা বলবো যে সাথে সাথে একটু, এটা অন্য কারণেও হইতে পারে, তো যদি কারোর সোয়েটিং হয়, বুক ধরপড় করে, তাহলে সে ওই স্ট্রিপ দিয়ে আগে গ্লুকোজটা একটু মেপে দেখলো যে এটা কত। এটা যদি 4 বা 4-এর নিচে নেমে যায় তখন তার রোজা ভেঙে খাবার গ্রহণ করতে হবে আর কি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ওকে, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।